পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। অভিযোগ থেকে দেশটির ঠিকাদারি প্রতিষ্ঠানের সাবেক ৩ কর্মকর্তাকে অব্যাহতি। রাজধানীর শ্যামপুরে হালকা প্রকৌশল কারখানায় তৈরি হচ্ছে সাশ্রয়ী ও উন্নত মানের যন্ত্রপাতি। কম দামে বিদেশি মেশিন আমদানির কারণে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ৩ শ্রমিক নিহতের পরও বন্ধ হয়নি সিলেটের বিছানাকান্দির পাথর উত্তোলন। অভিযোগের আঙুল প্রভাবশালীদের দিকে। আইনি দুর্বলতার উপর দায় চাপালো প্রশাসন। এবং ২১শে গ্রন্থমেলায় তরুণ লেখকদের প্রকাশিত বইয়ের সংখ্যা বেশি হলেও বেশিরভাগই মানসম্মত নয়, দাবি পাঠকদের। বই প্রকাশের আগে নিয়মিত পত্র পত্রিকায় লেখালেখির পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অর্থ বাণিজ্যের আগে কিছু জানিয়ে দেব গুরুত্বপূর্ণ খবর। ফরিদপুরে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গতরাত ১১টার দিকে নগরকান্দা উপজেলার গজারে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খুলনা ব্যুরো এবং ফরিদপুর প্রতিনিধির পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় পৌঁছালে বাসের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৩টি দেহ। শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় আরও ৩৫ জনের। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। আহতদের গোপালগঞ্জের মুকসিদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। দেখি যে হানিফারের সাথে সমস্যা, তখনই ধরেন হানিফের গ্যাসের গাড়ি আগুন ধরেছে। আগুন অবস্থা দুজনকে বের করছি এবং ওইখানে যে ছিল পরবর্তী দুজনকে বের করার পরে আরেকজনকে বের করার সম্ভাবনা নাই এবং হঠাৎ করে মুহূর্তের মধ্যে আরেকটা টায়ার বাস্ট হয়। আরেকটা টায়ার বাস্ট হওয়ার কারণে আমরা আর বিতর্কিত ভাবে আর কোনো কাউকে বের করতে পারিনি। এই কয়টা ডেড বডি শনাক্ত অবশ্য করার কোনো স্কোপ নেই, সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। তো আর বাকি যে কজন আহত ছিলেন আমরা বিভিন্ন হসপিটালে পাঠিয়েছি। স্বজনদের এই মর্মান্তিক পরিণতির খবরে আশেপাশের হাসপাতালগুলোতে ছুটে আসেন স্বজনরা। কেউ কেউ প্রিয় স্বজনকে খুঁজে পেলেও আগুনে পুড়ে যাওয়ায় অনেকেই শনাক্ত করতে পারেননি পরিবারের প্রিয় মানুষটিকে। লাশ হয়ে যায়, যে অবস্থা পুরো মুখ চিনাকে জানে, যে অবস্থা হয়েছে তারা যে কোনটা আমার বোন হয় বা কোনটা কে আমার চেনার কোনো পরিস্থিতি নাই। এই জন্য আমি এখন তাকে খুঁজে বেড়াইতেছি। সর্বমোট ৮ জন পেশেন্ট ভর্তি হয়েছে আমাদের হসপিটাল। ভর্তি হওয়ার পরে ৩ জন পেশেন্ট রেফার হয়ে যায় এখান থেকে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আহতদের আমরা অবশ্যই সাহায্য করবো, যারা আহত হয়েছে, কিন্তু সবাই তো আর এখানে নেই, বিভিন্ন জায়গায় চলে গেছে। আমরা এখানে যারা আছে, ফরিদপুরে যারা আছে তাদের সকলকে করবো, আর যারা ঢাকায় বা অন্য কোনো জায়গায় চলে গেছে তারাও আমরা সরাসরি জেলায় উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। নিহতদের অধিকাংশের বাড়ি নড়াইলে। লাশগুলো ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুর মেডিকেলে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। কাজল, এই মুহূর্তে ফরিদপুর মেডিকেল কলেজের যে খবর সেটি হচ্ছে যে ১৩ জন গতকাল রাতে গজারিয়ায় নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের পরিচয় আমরা দিয়েছি, এর আগেও দিয়েছি। এখানে একজন চিকিৎসক রয়েছেন যার পরিচয় পাওয়া গেছে এবং কাভার্ড ভ্যানের ড্রাইভার যিনি, দুজনেরই পরিচয় পেয়েছে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার মোহাম্মদ গোলাম রসুল শিকদার, যিনি ঢাকা ইবনে সিনাতে কর্মরত ছিলেন, তার লাশ খুঁজে পেয়েছে তার ছেলে ডাক্তার তারেক। তিনি শনাক্ত করেছেন এবং এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে তার বাবার লাশটি হস্তান্তর করার জন্য তারা প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আশা ইসলাম বাহাদুরপুর যশোর কাভার্ড ভ্যানের যিনি ড্রাইভার পারভেজ এন্টারপ্রাইজের, তো তার লাশটিকেও আসলে এখনো পর্যন্ত নিতে আসেনি বা কেউ খোঁজ খবর নিতে আসেনি।
এবং আমরা একটু আগে একজনকে দেখেছি বায়েজিদ নামে নড়াইলের নকখালী এলাকা থেকে এসেছে। বায়েজিদ নামে একজনকে খুঁজতে, তার ভাই আবুল হাসান। তো সব মিলিয়ে এখানকার আসলে বিষয়টি এরকম যে হৃদয় বিদারক একটি আসলে বলা যায়। যারা আসছেন তারা আসলে স্বজনকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তারা ঘোরাঘুরি করছেন এবং ঢাকাতে খবর নিচ্ছেন যে তার আত্মীয় এখানে আসলে বেঁচে আছে নাকি জীবিত রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তবে লাশের যে অবস্থা খুবই ঝলসে গেছে এবং প্রত্যেকটা লাশের চেহারাটা কিন্তু আসলে বিকৃত অবস্থায় রয়েছে, যেটি আসলে সাধারণ মানুষের জন্য দেখার মতো নয়। এবং হাসপাতালে এলাকাতে আসলে একটা পোড়া গন্ধ, সেটিও হাসপাতাল চত্বরে আসলে ছড়িয়ে পড়েছে। তো যেটি আমরা গতকাল যে দুর্ঘটনাটি গতকাল আমরা দেখেছি যে সেখানে যে হানিফ পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে যায় এবং সেখানে যে অন্যান্য যে যাত্রীরা সবাই কিন্তু কম বেশি ৪৫ জন যাত্রী সবাই আহত এবং নিহত হয়েছে এবং গাড়িতেই কিন্তু ১৩ জন দগ্ধ হয়েছিল এবং আহত যারা তারা মকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবং এরপরে ফরিদপুর মেডিকেল কলেজে ৮ জনকে পাঠানো হয়। এখান থেকে ৩ জনকে ঢাকা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয় এবং তাদের অবস্থাটা এখানকার অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছে। তো এই ছিল আমার কাছে কাজল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুর্ঘটনার সর্বশেষ। দর্শক, ফরিদপুর মেডিকেল থেকে যারা ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এবার অর্থ বাণিজ্যের খবর। বুড়িগঙ্গার কোল ঘেঁষে রাজধানীর শ্যামপুরে গড়ে উঠেছে বেশ কিছু হালকা প্রকৌশল কারখানা। এখানকার শ্রমিকদের হাতে তৈরি হচ্ছে পোশাক কারখানায় ব্যবহৃত ও গৃহস্থালী সামগ্রী তৈরির বিভিন্ন যন্ত্রপাতি। ব্যবসায়ীদের অভিযোগ, এখানে উৎপাদিত মেশিন সাশ্রয়ী ও উন্নত মানের হলেও বিদেশ থেকে কম দামে আমদানি করা মেশিনের কারণে বাজারে টিকতে পারছেন না তারা। শিল্প মন্ত্রণালয় বলছে, হালকা প্রকৌশল শিল্পের এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে শিগগিরই বাস্তবায়ন করা হবে মহাপরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন তারিন মেহেদি। পোস্তাগোলা ব্রিজ থেকে শ্যামপুরের আলীবহর, রাস্তার দুই পাশে চোখে পড়বে এমন অসংখ্য হালকা প্রকৌশল শিল্প কারখানা। স্থানীয় মানুষ কিংবা শ্রমিকদের কাছে ওয়ার্কশপ নামে পরিচিত এসব কারখানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শ্রমিকদের কর্মব্যস্ততা। চট্টগ্রামের জাহাজ ভাঙা লোহা থেকে এসব কারখানায় তৈরি হয় পোশাক শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ, গৃহস্থলী সামগ্রী তৈরির যন্ত্র। হাইড্রোলিক আপনি যে কোনো মগ তৈরি করবেন, গ্লাস তৈরি করবেন, বাটি প্লেট ডাইস লাগিয়ে দিলে এগুলো অটোমেটিক হয়ে যাবে। বল্টু মেশিনে আপনি কয়েল রড লাগিয়ে দিবেন, এটা থেকে অটোমেটিক বল্টু তৈরি হবে। আর হচ্ছে কি রিপিট মেশিন, যেগুলো ব্যবহার হয় আপনি স্টিলের আরমানি, বালতি, এগুলো ছোটখাটো শিল্প ক্ষেত্রে আর কি ব্যবহার হয়। বিভিন্ন সিট কাটিং, কবজা, হ্যান্ডবল, দরজার সিট কাটিং এগুলো তৈরি হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে এসব মেশিনের চাহিদা রয়েছে। তবে কম দামে বিদেশি মেশিন আমদানির ফলে দেশে তৈরি এসব মেশিনের চাহিদা কমে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা তো কাজ করে একটা গ্যারান্টি দিয়ে দিতেছি, 1 বছর চলবে, 2 বছর চলবে। ইন্ডিয়া থেকে আসে, চায়নার থেকে আসে, ওরা কোনো গ্যারান্টি দেয় না। এটা গিয়ে আমরা ঠিক করে দিয়ে আসি। তার মানে বুঝাইতেছে আমরা তো কাজ বুঝি। বড় মহলে তাদের কিছু বেনিফিটের জন্য বাইরের থেকে মাল নিয়ে আসতেছে। 600 টাকা 700 টাকা রোজ পড়ে। এখন আমার কারেন্ট বিল দিতে হইব, ঘর ভাড়া মালিকদের ঘর ভাড়া দিতে হইব, আমি নিজে খাইতে হইব, আমার ওয়ার্কার আছে এদেরকে দিতে হইব। অবশ্য এই শিল্পের মান উন্নয়নে উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরো পরিকল্পিতভাবে গড়ে তুলতে মুন্সিগঞ্জে হালকা প্রকৌশল শিল্প নগরী তৈরি করা হচ্ছে বলে জানালেন শিল্প সচিব। লাইট ইঞ্জিনিয়ারিং এর উন্নয়নের জন্য মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওই পারে আমরা 50 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং এস্টেট বেসিকের মাধ্যমে করছি। সেখানে ঢাকার যেসব জায়গায় একটু অব্যবস্থার মধ্যে শিল্পগুলি আছে সেগুলি সেখানে সরায় নেওয়া হবে। শ্যামপুরের মতো দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 40,000 হালকা প্রকৌশল কারখানা থেকে বছরে অন্তত 10,000 কোটি টাকার আমদানি বিকল্প যন্ত্রাংশ তৈরি হয়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি মামলার অভিযোগ থেকে কানাডার ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভানিলের সাবেক 3 কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন দেশটির একটি আদালত। কানাডার পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইল জানায়, পদ্মা সেতু প্রকল্পে 5 কোটি মার্কিন ডলারের তদারকির কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানটির 3 কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় শুক্রবার অন্টারিওর আদালত তাদের অব্যাহতি দেন। ওই 3 কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির জ্বালানি ও অবকাঠামো বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ
ও বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী জুলফিকার আলী ভূঁইয়া। মামলার রায়ে বলা হয়, ফোনে আড়ি পেতে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে যে অভিযোগ করা হয়েছিল তা গুজব ও বানোয়াট। ঘুষ নেয়া সংক্রান্ত এই অভিযোগের প্রেক্ষিতেই পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের প্রকাশিত বইয়ের সংখ্যাই বেশি। কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ও প্রবন্ধ গ্রন্থ সহ সাহিত্যের সব ক্ষেত্রেই তরুণ লেখকদের রয়েছে পদচারণা। তবে অধিকাংশ তরুণ মানসম্মত লেখা উপহার দিতে পারছেন না বলে দাবি পাঠকদের। এজন্য বই প্রকাশের আগে জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখালেখি করার পরামর্শ বিশিষ্ট লেখকদের। বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে একের পর এক বইয়ের মোড়ক উন্মোচন করে তরুণরা জানান দিচ্ছেন বইমেলায় রাজত্ব তাদেরই। তারা বলছেন বই প্রকাশের ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। 7 সালে আমার একটি কাব্যগ্রন্থ বাইর হয়, নীরবে মুছিব জল। এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, তুমিও মেঘ। আমাদের পাণ্ডুলিপিটাও তারা অতটা গ্রহণযোগ্য দৃষ্টিতে দেখেন না। আরেকটি সমস্যা রয়েছে, সেটা তাদের নিজেদেরও হয়তো সম্পাদনা পরিষদ নেই। আমাকে প্রচুর পড়তে হবে, লিখতে হবে। বই করার বিষয়টা পাঠকদের থেকে আসবে, সময় আমাকে বলবে যে আমি বই করব কি করব না। তবে শত শত নতুন বই প্রকাশিত হলেও পাঠকদের মন কাটতে পারেননি অনেকে। প্রখ্যাত সাহিত্যিকদের বইয়ের জন্য আসি, কিন্তু এখানে এসে যখন আমরা দেখি যে নতুন একজন লেখকের ভালো বই বের হয়েছে, তখন সেটা আমরা অনেক সময় কিনে ফেলি। কিছু কিছু রাইটারদের বই আমরা পড়ি যারা তরুণ লেখক, কিন্তু তাদেরকে টিপিক্যাল রাইটাররা আমাদেরকে যেমন আকৃষ্ট করে, ঠিক সেভাবে আমাদেরকে তাদের বইগুলো আকৃষ্ট হচ্ছে না। যারা প্রস্তুতি নিয়ে আসে তারাই ভালো করে, যারা হুট করে চলে আসে তারা ভালো করে না, তাদের সাহিত্য টিকে না, তারা ঝরে যায়। লেখক ও প্রকাশকরা বলছেন পরিচিতি পাওয়ার আগেই অর্থ ব্যয় করে বই প্রকাশের প্রবণতা তরুণদের মাঝে বেশি থাকায় পাঠক প্রিয়তা হারাচ্ছেন তারা। আমাদের দেশের বইয়ের বাজারটা যেরকম হয়ে গেছে, নতুন লেখকদের বই সহজে পাঠকরা কিনতে চান না, অনেকটা ভর্তুকি দিয়ে করতে হয়। ভর্তুকি দেওয়ার প্রবণতা বা ক্ষমতা হয়তো সব প্রকাশকের থাকে না। পয়সা দিলে সুন্দর প্রচ্ছদ দিয়ে বই বের করা যায়। তা আমি প্রথমে বলবো যে আপনি পত্রপত্রিকায় লিখুন, বাংলাদেশের শ্রেষ্ঠ কাগজগুলিতে লিখুন, প্রথম আলোতে লেখা ছাপা হোক, কালি ও কলমে লেখা ছাপা হোক, তারপরে আপনি বই করুন। অথবা নিজে লিটল ম্যাগাজিন করলে আপনি বুঝতে পারবেন যে আসলে লাইনটা কি। ভালো মানের সাহিত্য লেখক আর পাঠকদের মাঝে তৈরি করে গভীর সম্পর্ক। সাহিত্য গবেষকরা বলছেন লেখকদের বই প্রকাশের আগে গুরুত্ব দেওয়া দরকার পাঠক তৈরির ক্ষেত্রে, আর পাঠক তৈরির জন্য দরকার মানসম্মত লেখা। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় সকাল 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশুদের পদচারণায় মুখর হয়ে আছে মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বিথি হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি। কাজল, আপনি জানেন আমি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যে পাশে বইমেলা হয় এবং যে পাশে রীতিমতো সিসিমপুরের আয়োজনটি হয়, আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখেছি এখানে মাত্র 8-10 মিনিট আগেও যেরকম ফাঁকা ছিল, এখন কিন্তু চিত্র পুরোটাই বদলে গেছে। আমি এখানে দেখেছি স্টলগুলো খোলা মাত্র সব ধরনের, সব বয়সী শিশুরা, যারা মোটামুটি 10 বছর পর্যন্ত শিশুরা এখানে ভিড় করা শুরু করেছে এবং তাদেরকে নিয়ে অভিভাবকরা উৎসাহ দিতে এখানে বইমেলার গেট দিয়ে প্রবেশ করা মাত্র তারা সিসিমপুরের আয়োজনের কাছে চলে আসছেন। বইমেলায় ঢোকার পরে মূলত 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছেন অভিভাবকরা। কেউ কেউ যাচ্ছেন বইয়ের দোকানে এবং কেউ কেউ আসছেন সিসিমপুরের আয়োজনে। এবং যেহেতু আমরা টেলিভিশন সেটের সামনে বসে যে চরিত্রগুলো দেখতাম, ইকরি, হালুম এবং টুকটুকি, তারা বিভিন্নভাবে খেলার ছলে শিশুদেরকে যেসব তথ্য শেখান এবং তাদের জন্য শিক্ষামূলক যে একটি ব্যাপার থাকে, শিশুরা কিন্তু এখানে এসে সেটা খেলার ছলে শিখছেন এবং তারা এই যে খেলছেন সার বেঁধে সব তাদের সমবয়সী বাচ্চারা একসঙ্গে, এটা কিন্তু তারা দারুণ উপভোগ করছে। এবং আমি এখানে শিশুদের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে আনন্দ, সচরাচর যারা শহরে বেড়ে ওঠে যেসব বাচ্চা, তারা কিন্তু এই ধরনের সুযোগ এবং এই ধরনের আবহাওয়া, এই ধরনের পরিবেশের সঙ্গে খুব একটা বেশি পরিচিত নয়। সুতরাং তারা সবাই এখানে এসে দেখেছি যে খুব খুশি এবং একসঙ্গে নিজেদের বয়সী এত বাচ্চা দেখতে পেয়ে তারাও কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে আমি জেনেছি তারাও বেশ সন্তুষ্ট, কারণ তাদের বাচ্চাদের নিয়ে ছুটির দিনগুলোতে তেমন কোথাও যাওয়া হয় না, বা অনেক সময় অফিসের কাজের জন্য তারা বাচ্চাদেরকে হয়তো বা বাসায় টেলিভিশন দেখান বা গল্প বলে শোনান, কিন্তু এই আয়োজনটি কিন্তু রীতিমতো ভিন্ন রকমের। এবং আমি বাচ্চাদের আরো একটি জিনিস খুব খেয়াল করলাম, তারা কিন্তু এখন ছবি সম্বলিত, ছড়া সম্বলিত
বইয়ের দিকেও কিন্তু তাদের বেশ ঝোঁক। অনেকেই দেখা যাচ্ছে এখনো পড়তে শেখেননি, শুধুমাত্র বর্ণমালার সঙ্গে পরিচয়, কিন্তু তারপরেও এখানে সে বই দেখেই তারা বইয়ের দিকে একটি অন্য রকমের একটা ঝোঁক আমরা খেয়াল করেছি। এবং আমি এখানে আয়োজকদের সঙ্গে এবং যারা বই বিক্রি করে তাদের সঙ্গে কথা বলে আমি জানলাম এখানে যে ধরনের কমিক্স, বিভিন্ন ধরনের কার্টুন এবং বিভিন্ন ধরনের ভৌতিক গল্প, ভূতের গল্প, রাজকন্যা, রূপকথার গল্পের প্রতি তাদের বেশ ঝোঁক। এবং যেহেতু শুধুমাত্র বর্ণমালা এবং কথা দিয়ে নয়, শুধুমাত্র লাইন দিয়ে নয়, তারা এখানে জীবন্ত যে ছবিগুলো দেখা যাচ্ছে, তারা এই ছবির প্রতি কিন্তু বেশ আকর্ষণ বোধ করছে। এবং অভিভাবকরাও বেশ খুশি, তারা ছোটবেলা থেকে তাদের শিশুকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারছেন। এবং তারা বলছেন ছোটবেলা থেকে যদি বইয়ের সঙ্গে পরিচয় হয় কোনো শিশুর, তার মননশীল আচরণ এবং মেধা বিকাশের যে একটি ব্যাপার থাকে, সেটি তারা অনেকটা এখান থেকে শিশুর হাতে খড়ি করিয়ে দিতে পারছেন। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এবার যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন শিশু চত্বরটি আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে বড়দের জন্য একটি বইয়ের আলাদা রকমের একটি বিভাগ রয়েছে এবং ছোটদের জন্য আলাদা একটি বিভাগ রয়েছে। সুতরাং ছোটদেরকে নিয়ে এখানে আসলেই সব ধরনের ছোটদের বইয়ের শুধুমাত্র সংগ্রহ রয়েছে, সেহেতু ছোটদের কিন্তু বড়দের সঙ্গে আলাদা করে বই দেখতে হচ্ছে না। সুতরাং বড়দের বইয়ের কাছে গিয়ে কিন্তু তাদেরকে বই দেখতে হচ্ছে না, তাদের ছোটদের যেসব বই একসঙ্গে আছে সেখানে সব ধরনের ছোটদের বইয়ের একটি সংগ্রহ থেকে যাচ্ছে। এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ছোটরা যে আসছে এবং তাদের বইয়ের প্রতি যে ঝোঁকটা, সেইটা কিন্তু আমি এর আগের বছরের যে বইমেলাগুলো দেখেছি তার চেয়ে এবার অনেক বেশি। এবং আজকে শনিবার, এই সপ্তাহের দ্বিতীয় ছুটির দিনেও আমি কিন্তু ভিড় আশা করেছিলাম কিছুটা কম হবে, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে ভিড় কালকের মতোই রয়েছে। যদিও বা আজকে সরকারি ছুটির দিন হওয়ায় এবং যেহেতু শনিবার অনেক সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও আজকে বেশ অফিস আদালত খুলে গেছে, কিন্তু তারপরে আমি দেখেছি অভিভাবকদের এখানে আসার যে ভিড় এবং এখানে আসার যে উৎসাহ, সেটি এখনো বজায় রেখেছে এবং বজায় রয়েছে। কাজল, এই ছিল বইমেলা থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য। দর্শক, অমরের বিষয় গ্রন্থমেলার শিশু প্রহর থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী বিথি হক। এতক্ষণ ছিলাম সেখানে। সিটি কর্পোরেশনে উন্নতি করতে 22 বর্গ কিলোমিটারের ময়মনসিংহ পৌরসভার আয়তন সম্প্রসারণ করা হয়েছে 91 কিলোমিটারে। জনসংখ্যা ও রাজস্ব আয় সহ অন্যান্য সব যোগ্যতাও আছে চাহিদা মতো। এরপরেও সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ায় হতাশ বাসিন্দারা, ক্ষুব্ধ নাগরিক কমিটির নেতারাও। তবে জেলা প্রশাসক জানালেন পরীক্ষা নিরীক্ষার পরই ঘোষণা হবে সিটি কর্পোরেশন। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সাইমা কোত। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আশপাশের 2টি ইউনিয়ন পুরোপুরি ও 6টি ইউনিয়নের আংশিক অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয়েছে 91 বর্গ কিলোমিটারে। জনসংখ্যা ও রাজস্ব আয় সহ অন্যান্য সব যোগ্যতাও আছে চাহিদা মতো। বিভাগ ঘোষণার পরপরই আশা করা হচ্ছিল আসবে সিটি কর্পোরেশনের ঘোষণাও, কিন্তু এখনো তা না হওয়ায় হতাশ ময়মনসিংহবাসী। অনেকদিন যাবতই শুনছি যে ময়মনসিংহ শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে, কিন্তু বাস্তবে এখনো সিটি কর্পোরেশন হিসাবে এর কার্যক্রম অফিসিয়ালি এখনো শুরু হয়নি। আমরা অনেক যেমন শুনতেছি সিটি কর্পোরেশন হবে, কিন্তু হচ্ছে না বলে আমরা হতাশ। অতি দ্রুততার সাথে আইনি সকল প্রতিবন্ধকতা দূর করে যত দ্রুত সম্ভব ময়মনসিংহকে সিটি কর্পোরেশনের আওতাধীন এনে একটি পর্যাপ্ত লোকবল এবং পর্যাপ্ত ক্ষমতায়ন সহ একটি আধুনিক সিটি কর্পোরেশনে রূপান্তর করবে। নাগরিক আন্দোলনের নেতারা বলছেন সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন সিটি কর্পোরেশনের ঘোষণা আসছে না তা বোধগম্য নয়। শিগগিরই ঘোষণা করা না হলে আন্দোলনে নামবেন তারা। যদি দ্রুত ঘোষণা না আসে, অবশ্যই আমরা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আবারও সোচ্চার হব এবং রাজপথে আন্দোলনে আমরা যাব। পৌরসভার আয়তন সম্প্রসারণ করে গত বছরের 27 আগস্ট গেজেট প্রকাশ করা হলেও নিকারের সচিব কমিটি থেকে বিষয়টি আরও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। এই বিষয়গুলো এগুলো আইনি কাঠামোর মধ্য দিয়েই অগ্রসর হচ্ছে এবং সঠিকভাবেই হচ্ছে। সম্প্রসারণের জন্য 3টি গেজেট নোটিফিকেশন হতে হয়, ইতিমধ্যে 2টি হয়েছে। আরেকটির বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা এটি দেখছি। পৌরসভার আয়তন সম্প্রসারণের বিষয়টি চূড়ান্ত হলে সামনের নিকারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। 3 শ্রমিক নিহতের পরও বন্ধ হয়নি সিলেটের বিছানাকান্দির পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন।
পরিবেশ কর্মীরা বলছেন, প্রশাসনের নিরাপত্তার সুযোগেই প্রভাবশালীরা অবৈধভাবে তুলছে পাথর, ঘটছে প্রাণহানির ঘটনা। তবে পুলিশ ও প্রশাসনের দাবি, আইনের ফাঁক ফোকরের কারণে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দিগেন সিং এর ক্যামেরায় আব্দুল হাদের রিপোর্ট। বিছনাকান্দি পাথর কোয়ারিতে এখনো চলছে পাথর তোলার কার্যক্রম। বৃহস্পতিবার গভীর রাতে এখানে 3 জন শ্রমিক প্রাণ হারায়। সেই গর্তের পাশেই মেশিন দিয়ে পানি তোলা হচ্ছে। উদ্দেশ্য, গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলন। অথচ দুর্ঘটনার পর এ এলাকা ঘুরে গেছেন পুলিশ সুপার, ইউনো সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাথর তুলতে গিয়ে একের পর এক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটলেও বন্ধ নেই উত্তোলন। শ্রমিকরা জানান, পেটের তাগিদে ঝুঁকি নিচ্ছেন। ভয়ে শ্রমিকরা মালিকের নাম বলতে রাজি না হলেও স্থানীয়রা জানান, কামাল ও বাসিত সহ কয়েকজন দিনরাত পাথর তোলার সাথে জড়িত। চুক্তি মাটি গাড়ি বাড়ে যে আমরা চিনি না, সেটার দ্বারাই যে মা বাপ নাই হয় ওভাবে সংসার। মালিক বাসিক, তবে খেরায় কাম করে তা হইতে পারতাম না। মালিক একজন হচ্ছে তাই নাকি, তার লোকে আরো শরিকান থাকার কথা, আরো 4-5 জন আসুন। সিলেটের 4টি কোয়ারিতে পাথর তোলা নিষিদ্ধ থাকলেও কিছুদিন আগে হাইকোর্ট থেকে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি পায় ব্যবসায়ীরা। পুলিশ ও প্রশাসন বলছে, আইনের এই ফাঁকের কারণে পাথর উত্তোলন চলছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করার ক্ষমতা পুলিশের কোনো আইনানুগ ক্ষমতা নাই। হাইকোর্টের অবশ্যই নিষেধাজ্ঞা আছে, সেখানে আইনের ফাঁক ফোকর নিয়েই তো ওরা সুযোগ। ওখানে বলা হয়েছে বোমা মেশিন বা অন্য যন্ত্র ব্যবহার করতে পারবে না। এটা তো এই যন্ত্র ব্যবহার এরা ম্যানুয়াল পদ্ধতিতে গর্ত করে করে করতেছে। মহামান্য হাইকোর্ট এখানে কোয়ারি থেকে পাথর ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের আদেশ দান করেছে এবং সেই প্রেক্ষিতে বিধি মোতাবেক সরকারি রয়্যালিটি আদায় করা হচ্ছে এখান থেকে। শাহ আরফিন টিলায় 6 শ্রমিক নিহতের ঘটনায় ইউনো ও ওসি সহ 47 জনকে দোষী করা হলেও আজও কাউকে গ্রেপ্তার কিংবা শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশ কর্মীরা। তাদের অভিযোগ, ম্যানুয়াল নয়, মেশিন দিয়েই গভীর গর্ত করে পাথর তোলায় ঘটছে প্রাণহানি। স্থানীয় প্রশাসন যদি শক্তভাবে পদক্ষেপ নিলে হয়তো আজকের মতো এই অবস্থা হতো না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই শুধু 47 জন ব্যক্তি অভিযুক্ত কিনা বা আরো কেউ আছেন কিনা, সেটাও আমার মনে হয় একটু খতিয়ে দেখা প্রয়োজন। 3 শ্রমিক নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ নিয়ে গত 5 বছরে 73 জন শ্রমিক নিহত হয়েছে পাথর কোয়ারিগুলোতে। প্রতিটি ঘটনার পর গঠন করা হয় তদন্ত কমিটি, প্রতিবেদনও আসে, কিন্তু অজানা কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না প্রশাসন। আর এ কারণে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। আব্দুল আহাদ, সময় সংবাদ, বিছনাকান্দি, সিলেট। বেতন বাড়ানোর দাবিতে চট্টগ্রামে লাগাতার ধর্মঘট শুরু করেছে লাইটারেজ জাহাজ শ্রমিকরা। এতে বন্দরের আশপাশে 16টি ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের অনুমাঝির ঘাটে আছে সহকর্মী কমল দে, সরাসরি চলেছে তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। আপনার জানেন, আমি একটু বলি যে লাইটারেজ শ্রমিকদের এই ধর্মঘটের ফলে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে আশেপাশে 16টি ঘাট রয়েছে, সেই 16টি ঘাটে সকাল থেকে পণ্য উঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। পণ্য নিয়ে শত শত লাইটারের জাহাজ কিন্তু এই কর্ণফুলী নদীর ঘাটগুলিতে অপেক্ষা করছে। আমি একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করি। গত বছরের জুলাই মাসে কিন্তু একইভাবে ধর্মঘট করেছিল লাইটারেজ শ্রমিকরা। তাদের দাবি ছিল তাদের যে মজুরি, সর্বনিম্ন মজুরি রয়েছে 6,600 টাকা, সেটিকে বাড়িয়ে তাদের দাবি ছিল 9,650 টাকা করা। এবং সেই ধর্মঘটের সময় কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় সহ যারা ত্রিপক্ষীয় বৈঠক করে কিন্তু তাদের বেতন ভাতা এবং তাদের নিম্নবর্তী বেতন বাড়ানোর একটা আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের প্রেক্ষিতে লাইটারের শ্রমিকরা তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলেন সেই সময়। কিন্তু তারা এখনো অভিযোগ করছে, গত প্রায় 6 থেকে 7 মাস পেরিয়ে গেল, তাদের যে সবচেয়ে নিম্ন বেতন থাকার কথা, সেটি বাড়ানোর কথা ছিল, 9,600 টাকা করার কথা ছিল, সেটি তারা করা হয়নি। আর এরই প্রেক্ষিতে গত 8 তারিখে লাইটারের শ্রমিক ইউনিয়ন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা আলটিমেটাম দিয়েছিল। তাদের দাবি ছিল 10 থেকে 12 তারিখের মধ্যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা ধর্মঘটে যাবে। কিন্তু আমরা দেখেছি গত রাত 12টা 1 মিনিট থেকে তারা ধর্মঘট শুরু করেছে। বিশেষ করে আমরা জানতে পেরেছি সকাল 8টায় যখন কাজের পালা শুরু হয়, সে 8টায় কাজের পালায় কিন্তু লাইটারের শ্রমিকরা যোগ দেয়নি। আর এর ফলে কিন্তু 16টি ঘাটে পণ্য উঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। আপনি জানেন যে, আমি একটু বলি যে মাদার ভেসেল যেসব পণ্যবাহী জাহাজ, বড় বিশাল আকৃতির জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে
পারে না, তারা পণ্য নিয়ে আউটার অ্যাঙ্কেজ বা বহির্নোঙরে অবস্থান নেন। সেই সব জাহাজ থেকে এইসব লাইটারের জাহাজ পণ্য নিয়ে এই বন্দরের 16টি ঘাটে আসে এবং তারা পণ্যগুলো আনলোড করার পর এগুলো গুদামে রাখা হয় কিংবা ট্রাকে রাখা হয়। ট্রাকের পর সেগুলো দেশে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। শুধু আমি 16টি ঘাট বলবো না, এইসব লাইটারের জাহাজে করে কিন্তু নারায়ণগঞ্জ, ভোলা, পটুয়াখালী সহ আশপাশের যেসব নৌবন্দর বা নদীভিত্তিক ঘাটগুলো রয়েছে সব ঘাটে কিন্তু লাইটার জাহাজ করে পণ্য আনা নেওয়া করা হয়। কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে আজ সকাল থেকে লাইটার শ্রমিকরা ধর্মঘট করছে এবং এর ফলে কিন্তু হয়তো বন্দরে এখন তেমন কোনো প্রতিক্রিয়া পড়ে নেই, তবে ঘাটগুলিতে কিন্তু পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ। এরপর আমরা দেখেছি প্রতিটি ঘাটে কিন্তু যে ক্রেনগুলো দেখানো হচ্ছে, যে ক্রেনগুলি কিন্তু মূলত তারা লাইটার জাহাজগুলি ঘাটে অবস্থান নেয়। এরপরে ক্রেন দিয়ে এইসব পণ্য লাইটার জাহাজ থেকে তুলে ঘাটে রাখা হয়, ঘাট থেকে শ্রমিকরাই এইসব পণ্য তুলে নেয়। কিন্তু যেহেতু আজ লাইটার শ্রমিকরা ধর্মঘট করছে, তারা যে জাহাজের যে ডক রয়েছে সেই ডকগুলি তারা খুলছে না এবং কোনো রকম অপারেশনাল কার্যক্রম করছে না। এর ফলে কিন্তু শুধু যে লাইটারের শ্রমিকরা ভুক্তভোগী তা কিন্তু না, যে ঘাট শ্রমিক বা ঘাট যারা মালিক রয়েছেন তাদেরকেও বেকায়দায় পড়তে হয়েছে। কারণ যেহেতু লাইটারের শ্রমিকরা যদি পণ্য খালাস করতে না দেয় বা তারা যদি হ্যাজগুলি না খুলে, তাহলে কিন্তু ঘাটে যারা শ্রমিকরা তারা কিন্তু সেক্ষেত্রে পণ্য আনলোড করতে পারবে না। অর্থাৎ বলা যায় যে একটি সমষ্টিগত যে কাজের একটি ধারা, সে ধারাটি পুরোপুরি বিঘ্নিত হচ্ছে লাইটারের শ্রমিকদের ধর্মঘটের কারণে। আমরা সকালে কথা বলেছিলাম লাইটারের শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে, তারা বলেছেন যদি তাদের দাবি যদি সর্বশেষ দাবি এখন তারা আর আশ্বাস নয়, তারা দাবি মানাতে চান। তারা বলছেন গত জুলাই মাসে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সর্বনিম্ন বেতন 9,600 টাকা করা হবে। সে আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছিল সেই সময়, কিন্তু 7 থেকে 8 মাস পেরিয়ে গেল, তাদের সে দাবি মানা হয়নি। এখন সেই তাদের সর্বনিম্ন বেতন ধরা হচ্ছে 6,600 টাকা। সেখানে তারা বলছে যতক্ষণ না পর্যন্ত এই দাবি মানানো হবে এবং তারা নিশ্চিত করবে না যে তাদের বেতন বাড়ানো হয়েছে, ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবে। আমরা দেখেছি যে পণ্য নিয়ে কিন্তু শত শত লাইটারের জাহাজ কিন্তু এই ঘাটগুলিতে অবস্থান করছে। আমরা একটু মধ্যে খবর পাবো যে বন্দরের যে বহির্নোঙরের মাদার ভেসেলগুলি রয়েছে সেখানে কিন্তু একই ধরনের, অর্থাৎ যদি এখানে লাইটার শ্রমিকরা কাজ না করে তাহলে কিন্তু আস্তে আস্তে করে মাদার ভেসেল থেকে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যাবে। এর ফলে কিন্তু বন্দরে কিন্তু একটি প্রতিক্রিয়া পড়বে এবং সে সাথে একটা প্রতিক্রিয়া পড়বে পণ্য সরবরাহের ক্ষেত্রে একটা ঘাটতি আশঙ্কা থেকে যাবে। আপনি জানেন যে একটি চেইনের মাধ্যমে কিন্তু এই পণ্য সরবরাহ করা হয়। মাদার ভেসেলে পণ্য আসছে, মাদার ভেসেলে পণ্য লাইটারের জাহাজে তোলা হবে, লাইটারের জাহাজগুলো আবার ঘাটে এসে তারা পণ্য খালাস করবে। পণ্য খালাসের পর সে পণ্য চলে যাবে বাজারে কিংবা গুদামে বা দেশের অন্যান্য স্থানে। কিন্তু যেহেতু লাইটারের শ্রমিকদের ধর্মঘট চলছে এবং সকাল থেকে কোনো পণ্যই উঠানামা করছে না। আপনি জানেন যে আমরা জানি যতটুকু জানি চাল, গম সহ অন্যান্য পণ্য, সিমেন্ট, ক্লিংকার সহ তারা এসব পণ্য মূলত এখানে খালাস হয়ে থাকে। তো বলা যায় এই লাইটার শ্রমিকদের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের যে 16টি ঘাট পুরোপুরি অচল রয়েছে। তো কাজল এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের আনুগাজীর ঘাট থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের শ্রমিকদের টানা ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এতক্ষণ ছিলাম সেখানে। রাজধানীর পাইকারি বাজারে দাম বেড়েছে ময়দা, মুগ ডাল, এলাচ, চিনি ও রসুনের। পেঁয়াজ, আদা ও জিরার দাম স্থিতিশীল থাকলেও মসুর ডালের দাম কমেছে। চালের বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে মিনিকেট ও আটাশের দাম। স্বর্ণা কেজিতে 2 টাকা কমলেও স্থিতিশীল রয়েছে নাজিরশাইল চালের দাম। রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর পাইকারি চালের বাজারে নেই স্বস্তির কোনো খবর। কেজিতে 1.5 থেকে 2 টাকা বেড়ে মিনিকেট মান ভেদে 46 থেকে 48 এবং আটাশ বিক্রি হচ্ছে 41 টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন বাজার মনিটরিংয়ে সরকারি হস্তক্ষেপ থাকলে দাম কমার সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহ মিনিকেট এবং আটাশ চালের দাম বাড়ছে, নাজিরশাইল স্থিতিশীল আছে। চালের বাজারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে আড়তদাররা। সরকারের মনিটরিং করলে চালের বাজার 2-1 সপ্তাহের মধ্যে আরো কমার সম্ভাবনা আছে। এদিকে দেশি মসুর ডাল কেজিতে 10 থেকে 15 টাকা কমলেও 10 থেকে 15 টাকা বেশিতে বিক্রি হচ্ছে মুগ ডাল। তবে হঠাৎ করে কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে সব ধরনের আটা ময়দার দাম। ময়দার দাম কেজিতে 4 থেকে 5 টাকা এরকম বাড়ছে কেজিতে। মসুরের ডালগুলো কিন্তু কমছে, কেজিতে 10 থেকে 15 টাকা কমছে। মুগ ডালের দামটা কেজিতে 10 টাকা বাড়ছে। পাইকারি পর্যায়ে পেঁয়াজ, আদা ও আলুর দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে রসুনের। আদা, রসুন, পেঁয়াজ, আলু সব বাজারে স্থিতিশীল আছে ইনশাল্লাহ। মাল আমদানি আছে, বাজার কমার দিকে আছে, বাড়বে না। শুধু রসুনটা একটু বাজার বেশি, বাজার রসুন আইসা বললে বাজার কমে যাবে। মশলার বাজারে এলাচ ও দারচিনির দাম ঊর্ধ্বমুখী থাকলেও স্থিতিশীল রয়েছে জিরা, কাজু বাদাম, পেস্তা বাদাম, জায়ফল ও শাহিদানার দাম। তবে খোলা সয়াবিন তেল কেজিতে 2 টাকা কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে।
যেখানে এথিক্সের অভাব সেখানে সমস্যা, কারাপশনের উৎপত্তি। এথিক্যাল যদি আমি যখনই করব তখন আই উড নট এনকারেজ নন এথিক্যাল বিজনেস। যদি মানে আমি যদি এথিক্যাল বিজনেস করি, নন এথিক্যাল প্র্যাকটিসের সাথে আমি যাব না। বাট এইটুকু আমাদের একটু সময় লাগবে। প্রাইমারি স্কুল, না হলে হাই স্কুল, না হলে কলেজ, না হলে মাদ্রাসা নির্মাণ করা, না হলে রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ, কালভার্ট এগুলো তৈরি করা, এই জাতীয় প্রকল্পগুলো ওই সমস্ত এলাকার জনগণকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, এলাকা বাড়াতে হবে। একটা রিপ্রেজেন্টেটিভ লেভেল নিয়ে আসেন। মোটামুটিভাবে 491টা উপজেলা আছে, 10% উপজেলা নিলেও আমাদের 49টা উপজেলাকে নিতে হবে। আমি আশা করি 2020 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে 8.7%। অর্থনৈতিক করিডোর, জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ এবং জীবনযাত্রার মানোন্নয়নে এবছর আমরা $2 বিলিয়ন ঋণ সহায়তার চিন্তা করছি। দক্ষিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এই অঞ্চলের দেশগুলো জোটভিত্তিক ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে এখনো অনেকটাই পিছিয়ে। এসডিজি অর্জনের জন্য অঞ্চলভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে, যেন এক দেশ অন্য দেশে কিংবা যৌথভাবে বিনিয়োগে আগ্রহী হয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমরা 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সবাই বলে মোবাইল ব্যাংকিং, আমার কাছে তামাশা মনে হয়। এটা মোবাইল ফান্ড ট্রান্সফার, কোনো রেগুলেশন নাই, কিচ্ছু নাই। কি করেছে? 100 টাকা পাঠালে 1 টাকা 86 পয়সা। মতলবটা কত বদ আপনি চিন্তা করেন। 1 টাকা 86 পয়সা মানেই 2 টাকা। ব্যাংকের মাধ্যমে পাঠাতে আমাকে 100 টাকায় যদি 40 পয়সা লাগে, তো মোবাইল ট্রান্সফারে কেন 1 টাকা 86 পয়সা বা 2 টাকা লাগবে? এটা দেখা দরকার, রেগুলেশন হওয়া দরকার। কত মানুষ সর্বশান্ত হচ্ছে। যেটা আমাদের জেনারেল রিলেশনশিপ উইথ এডিবি ডিসবার্সমেন্ট খুব ভালো। গত বছর 813 মিলিয়ন ডিসবার্সড হয়েছে from a pipeline of about 6 billion. Yes, sir. So we want to maintain this স্ট্যান্ডার্ড। তাদের কিছু ন্যাশনাল অ্যালোকেশন আছে, আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গেও করি, তাদের সঙ্গেও করি, যে উই অলওয়েজ এক্সিড দি ন্যাশনাল অ্যালোকেশনস, উই ডু বেটার দ্যান হোয়াট ইজ। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নের লক্ষ্যে 5 বছর মেয়াদী আমাদের কর্মপরিকল্পনা 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও আমাদের কর্মকাণ্ডের যথার্থ উত্তরাধিকার না রেখে আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। আমি অবশ্যই বলবো যে আমরা পোশাক শিল্পকে সমাপ্তির দিকে নয়, আমরা এটিকে শুরুর দিকে নিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের তৈরি পোশাক কারখানাকে বিশ্বের অন্যতম একটি নিরাপদ শিল্পে পরিণত করতে চাই। দর্শক, গত সপ্তাহের বিভিন্ন বক্তব্য শুনছিলাম এতক্ষণ আমরা। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে 2020 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বগুড়ার শেরপুরে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক জনসভায় তিনি একথা বলেন। অলরেডি আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পড়ে গেছি। 2021 সালের আগেই 20 সালের মধ্যে এটাকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে। আর 2041 সালে আমরা উন্নত দেশে পরিণত হব। সামনেই বসন্ত, ভালোবাসা ও 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসগুলোতে ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কালীগঞ্জের ফুল চাষিরা। 3টি দিবসে 30 থেকে 35 লাখ টাকার ফুল বেচাকেনার লক্ষ্য নিয়ে দিনরাত ফুলের পরিচর্যা করছেন তারা। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জে মাঠের পর মাঠ রঙিন গাদার সমারোহ জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে ফুলই শ্রেষ্ঠ। সেসব মানুষের মনের খোরাক মেটাতে ফুল উৎপাদনে দিনরাত পরিশ্রম করছেন এখানকার ফুল চাষিরা। সারা বছর ফুল উৎপাদন করলেও বসন্ত, ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারির বাজার ধরাটাই থাকে চাষিদের মূল লক্ষ্য। এই 3টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা। মন দিয়ে কাজ করছে, ফুলের বইতে সার মাটি কষতলা দিয়েছে, সেচ নিয়ে আশা ভরসা আছে 21 ফেব্রুয়ারি সামনে আমরা হয়তো কিছু পয়সা পেতে পারি। যদি আমরা দাম পাই তাহলে সমস্ত চাষিরাই
লাভজনক চাষ মনে করবে। মাল জাত করা আছে, 21শে ফেব্রুয়ারিতে আমাদের চিটাং ঢাকা ঢুকবে মালটা। এবার দাম ভালো হওয়ায় প্রায় 35 লাখ টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন চাষিরা, এমনটি জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস, যেটা ভ্যালেন্টাইন্স, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3টি দিবসকে কেন্দ্র করেই এই ফুল গাছগুলো পরিচর্যা করে থাকেন। 75 হেক্টর জমিতেই আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার ফুলের বেচা কিনা হবে। কৃষি অফিসের তথ্য মতে এবছর উপজেলার 12টি গ্রামে প্রায় 600 বিঘা জমিতে ফুল চাষ করা হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। মাসের শুরুতে বড় ধরনের সূচক পতনের পর গত সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। টাকার অঙ্কে লেনদেন 23.14% কমলেও ডিএসইর প্রধান সূচক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 147 পয়েন্ট। আগের সপ্তাহে 245 পয়েন্ট হারানোর ধারাবাহিকতায় গত সপ্তাহের শুরুতে রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 43 পয়েন্ট হারিয়ে অবস্থান নেয় 5322 পয়েন্টে। লেনদেনও দেখা যায় পড়তির দিকে। পরদিন সূচক কিছুটা বাড়লেও লেনদেন আরও নেমে দাঁড়ায় 576 কোটি টাকায়। মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে সূচক বেড়ে বৃহস্পতিবার লেনদেন শেষে সূচক পৌঁছায় 5512 পয়েন্টে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক অনেকটা বাড়লেও আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে মোট 1110 কোটি টাকা। গত 5 কার্যদিবসে ডিএসসি বাছাই সূচক বাড়ে 45 পয়েন্ট আর সরিয়া সূচক ডিএসসিএস বেড়েছে 30 পয়েন্ট। গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে থাকা প্রতিষ্ঠান ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, এসিআই ফর্মুলেশন। দর হারানো প্রতিষ্ঠানগুলোর শীর্ষে ছিল সাইড পাওয়ার, দুলামিয়া কটন, নিটল ইন্স্যুরেন্স, শ্যাম্পুর সুগার, ন্যাশনাল টি। গেল সপ্তাহে ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 277টির, কমেছে 39টির এবং দাম অপরিবর্তিত ছিল 14টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। হরিপদ সাহা, সময় সংবাদ। সুপ্রিম ডাইনার্স রেস্টুরেন্টের 3য় শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 3য় শাখাটি উদ্বোধন করেন জি মার্ট গ্রুপের চেয়ারম্যান GM মজিবুর। রেস্টুরেন্টটিতে পাওয়া যাবে থাই স্যুপ, লাচ্ছি, বাপি, চিকেন ফ্রাই, গার্লড চিকেন, বার্গার, স্যান্ডউইচ সহ সব ধরনের ফাস্ট ফুড। এতে বাচ্চাদের খেলার ব্যবস্থা ও ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগও রয়েছে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্টটি। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। শিগগিরই ইউরোপের প্রবেশদ্বারের পরিচিতি হারাতে যাচ্ছে যুক্তরাজ্য, যার পেছনে প্রধান কারণ ব্রেক্সিটের সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন জার্মান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী বোর্ড সদস্য আন্দ্রেস ডমব্রেথ। ফ্রাঙ্কফুর্টে বেশ কয়েকটি ব্যাংক ও জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বোস্টন কনসাল্টিং গ্রুপ আয়োজিত একান্ত বৈঠকে মন্তব্য করেন বুন্দেস ব্যাংক নির্বাহী। আন্দ্রেস ডমব্রেথ পরিষ্কার করে বলেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলায় কোনো ভূমিকা থাকবে না জার্মানির। যুক্তরাজ্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে জার্মান ব্যাংক ও আর্থিক খাত পর্যালোচক ডমব্রেথ বলেন, ট্যাক্স কমিয়ে আইন শিথিল করে যুক্তরাজ্য ইউরোপের সিঙ্গাপুর হতে যাচ্ছে, ভবিষ্যতে যা দেশটির নেতিবাচক প্রভাব ফেলবে। শিশুপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড জনসন কিনে নিচ্ছে ব্রিটিশ ভোগ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রেকিট বেনকিসার। 1660 কোটি মার্কিন ডলারে বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত মার্কিন ব্র্যান্ড জনসন। রেকিটের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকেশ কাপুর বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ব্যবসা সম্প্রসারণের প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল বিশ্বে গ্রাহক চাহিদার কথা বিবেচনায় রেখে রেকিটের ব্যবসা দ্বিগুণ করা হচ্ছে বলে জানান তিনি। এরই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রেকিট পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার হতে যাচ্ছে চীন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডার আদালত। অভিযোগ থেকে দেশটির ঠিকাদারি প্রতিষ্ঠানের সাবেক 3 কর্মকর্তাকে অব্যাহতি। রাজধানীর শ্যামপুরে হালকা প্রকৌশল কারখানায় তৈরি হচ্ছে সাশ্রয়ী ও উন্নত মানের যন্ত্রপাতি। কম দামে বিদেশি মেশিন আমদানির কারণে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। 3 শ্রমিক নিহতের পরও বন্ধ হয়নি সিলেটের বিছানাকান্দির পাথর উত্তোলন। অভিযোগের আঙুল প্রভাবশালীদের দিকে, আইনি দুর্বলতার উপর দায় চাপালো প্রশাসন। এবং 21শে গ্রন্থমেলায় তরুণ লেখকদের প্রকাশিত বইয়ের সংখ্যা বেশি হলেও বেশিরভাগই মানসম্মত নয়, দাবি পাঠকদের। বই প্রকাশের আগে নিয়মিত পত্র পত্রিকায় লেখালেখির পরামর্শ।
এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।